স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকায় 448টি নিদর্শনের উল্লেখ থাকলেও বাস্তবে এই সংখ্যাটি বেশ কয়েক গুণ বেশি বলে দাবি বিশেষজ্ঞদের। হাজার বছরের ইতিহাস ধারণ করা এসব নিদর্শন অযত্ন, অবহেলা আর দখলদারদের কবলে পড়ে বিপন্ন প্রায়। কেবল ঢাকাতেই এক দশকে ধ্বংস হয়েছে শতাধিক প্রাচীন স্থাপনা। নিদর্শন অনুসন্ধান ও সংরক্ষণে সরকারের একটি অধিদপ্তর থাকলেও পর্যাপ্ত জনবল আর বরাদ্দের অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সেটি। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বর্তমান চিত্র নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক শিরিন আক্তার, আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর এ.কে.এম. শাহনেওয়াজ এবং আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী স্থপতি তাইমুর ইসলাম। স্বাগত আপনাদের। এছাড়া বগুড়া থেকে যোগ দেবেন সহকর্মী হাসিবুর রহমান বিলু, আপনাকেও স্বাগত। যে বিষয়টি শুরুতেই বলছিলাম, তালিকায় আছে 448টি সংরক্ষিত পুরাকীর্তি অঞ্চল, কিন্তু বিশেষজ্ঞরা দাবি করছেন এই সংখ্যা বাস্তবে আরো অনেক বেশি। তো এই তালিকাটা আপনারা সম্পূর্ণ কবে করবেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের মূল প্রবলেম হলো জনবলের অভাব, আর বাজেটের তো বিষয়টা আছে। তো আমরা 448টা সংরক্ষণ করেছি, কারণ সংরক্ষণ করলেই কিন্তু সেগুলো দেখাশোনা করা, সংরক্ষণ করা, লোকবল দেওয়ার বিষয়গুলো এসে যায়। তো আমাদের পক্ষে সেই কারণে এই মুহূর্তে সব এখন যে দেশে হাজার হাজার আপনার আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে, সবগুলো এই মুহূর্তে করা সম্ভব না। তবে আমরা আশা করছি পর্যায়ক্রমে আমরা এগুলো করতে পারবো। সংরক্ষণের তালিকা তৈরি করার জন্য মতো পর্যাপ্ত জনবল কি আপনাদের নেই? মানে তালিকায় যদি থাকে প্রাথমিক কাজটা তো হয়ে যায়। সরি, তালিকায় তো আছি। তালিকা বলতে আর সংরক্ষণের তালিকা কিন্তু দুটো বিষয় আলাদা। তালিকায় আপনাদের কতগুলো আছে? আমাদের তালিকায় আমার বাংলাদেশের মোটামুটি ধরেন 2-3 হাজারের মতন হবে। আমি এক্সাক্ট ফিগারটা এখন আপনাকে বলতে পারি। হ্যাঁ, তালিকা আছে, কিন্তু সংরক্ষণ করছেন আপনারা 448টি। এই সংরক্ষণ এটা আমরা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে করি, যেগুলো আমরা সংরক্ষণ করি সেখানে আমরা জনবল দিই, সেগুলো পুরো মানে সংরক্ষণ করা, সংস্কার করা আমরাই করে থাকি, আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তর। মানে আমরা যদি দেখি যে 448টির মধ্যে যেগুলো আপনারা সংরক্ষিত বলছেন এবং যেগুলো সংরক্ষণের জন্য আপনারা জনবল দিয়েছেন বা স্থানীয় প্রশাসনকেও আপনারা সম্পৃক্ত করেছেন, এর মধ্যে অন্যতম একটি হচ্ছে বগুড়ার মহাস্থানগড়। আমরা জানি, আমাদের সহকর্মী সেখানে আছেন, আমরা আজকে তার সঙ্গে কথা বলবো। সেখানেও আপনার নানা রকম অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া যায়, নানা রকম অযত্ন অবহেলার অভিযোগ পাওয়া যায়। তো এই যে 448টি সংরক্ষিত, সেগুলোর মধ্যেও যে অব্যবস্থাপনা আছে, এখন অভিযোগ আছে, সেগুলো কি আপনারা সেই অভিযোগগুলো? অভিযোগ তো অবশ্যই থাকবে। কারণটা হলো আমার যদি জনবলের কথাটা এখানে চলে আসে, আমার জনবলের সংখ্যা হলো 445, আর আমার সংরক্ষিত যে 448, মানে প্রতি জায়গায় একজন করে দেওয়ার মতো শক্তি আপনার নেই। আমার 4টি আঞ্চলিক অফিস আছে, 17টি জাদুঘর আছে, প্রধান কার্যালয় আছে। সুতরাং আমি যদি একজন করে আমি দিতে পারছি না, যদি আপনারা হিসাব দেখেন মানে করে। সেই কারণে প্রত্যেকটি সাইটেই আমাদের লোকবলের অভাব রয়েছে। ফলে মহাস্থানগড়ের কথাটা আপনি তুললেন, যদি মহাস্থানগড়ের কথা আমরা যে পরিমাণ জনবল আমার ওটাকে সুষ্ঠুভাবে সংরক্ষণ করার জন্য এবং ব্যবস্থাপনার জন্য যতজন জনবল আমার দরকার, আমি ততজন জনবল ওখানে দিতে পারছি না। কারণ আমাকে ওই 445 জন স্থানীয় প্রশাসনকে কি সম্পৃক্ত করেন না? না, স্থানীয় প্রশাসন তাদের কোনো দায়িত্ব নেই। স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত বলতে এইটুকুই হয়, আমরা আনসার আমাদেরকে ওখানে সিকিউরিটির দায়িত্ব নেই। না, জেলা প্রশাসন আমাদেরকে এই ব্যাপারে তারা ঠিক ওভাবে না। আপনাদের মধ্যে কোনো সমন্বয় নেই? না, সমন্বয় বলতে আপনারা মানে উনি আমাদেরকে যদি কোনো রকম আমরা কোনো রকম ধরেন শৃঙ্খলার বিশৃঙ্খল কোনো পরিস্থিতির উদ্ভব হয়, আমরা জেলা প্রশাসনের সাহায্য নিয়ে, তারা আমাদের সাহায্য করে। জেলা প্রশাসনের কোনো দায় নেই, দায়িত্ব নেই যে এগুলোকে সংরক্ষণ করা বা এটা যেহেতু সরকারের একটা আমাদের অধিদপ্তর, এবং এই 445 জন জনবল নিয়ে আমাদেরকে এই কাজ চালাতে হচ্ছে। কথা হচ্ছিল যেগুলো তালিকাভুক্ত, এর বাইরে যেটা হচ্ছে যে আমাদের পুরাতত্ত্ব যেগুলো, সেগুলো নিদর্শন, আবিষ্কার, খনন, সংস্কার, এই যে এই বিষয়গুলো আছে, এগুলো খুব টেকনিক্যাল বিষয়। এসব ক্ষেত্রে আমাদের সক্ষমতা কতটুকু আর আমাদের জ্ঞান কতটুকু আছে? আপনার প্রশ্নটা খুবই চমৎকার, কারণ এই প্রশ্নের সাথে অনেক কিছু জড়িয়ে আছে। প্রত্নতত্ত্বের এই যে সংকটের কথা আপনি জানতে চাইলেন এবং আপা বলতে চাইলেন, এবং ভালো করে বলতেও পারছেন না, কারণ তিনি জানেন লিমিটেশনসটা কি, কষ্টে আছেন, এটা আমরা বুঝি। আমরা যারা বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্ব চর্চা করি,
সেটা একরকম চর্চা হচ্ছে, আর গভর্নমেন্টের অধিদপ্তর আরেক রকমভাবে চর্চা করছে। উভয় কিন্তু একটা সংকটের মধ্যে আছি আসলে। আপনার এই প্রশ্নে যে জায়গাটা আপনি দেখতে চাচ্ছেন সেটা হচ্ছে কেন যেন আমাদের দেশে এখনো যারা সরকারি পর্যায়ে আছেন বা সরকারের বাইরেও আছেন, আমরা প্রত্নতত্ত্ব বিষয়টা এবং তার গুরুত্বটা যেভাবে বোঝা উচিত সেভাবে বুঝতে পারছি না বা বুঝতে চাইছি না। যে কারণে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে আছে এই অধিদপ্তর, আরও অন্যান্য প্রতিষ্ঠান আছে। আপনি দেখবেন যে বাজেটের একেবারে তলানিতে একটা বাজেট থাকে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের জন্য, তার আবার একটা ছোট্ট শেয়ার এখানে পায়। বাইরের দেশগুলোতে আমরা জানি, উন্নত দেশগুলো যারা এই সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে চায়, তারা মনে করে এখানে একটা বড় খরচার ব্যাপার আছে। ওই মাইন্ডসেটটি ওইভাবে তৈরি হয়। এটা এখানে নেই বলে এই যে সংরক্ষণের বাইরের যে তালিকা, এর গুরুত্ব সাংঘাতিক রকম। আপনাকে একটা ছোট্ট অন্যভাবে এক্সাম্পল দেয়, ইউনিভার্সিটির কথাই যখন আসলো, এই প্রত্নতত্ত্ব বিভাগ 4 বছরে ফিল্ড ওয়ার্ক ওদের কোর্সের একটা অংশ, এবং কনসেপশন এটাই যে সারা পৃথিবীতেই প্রত্নতত্ত্ব বিষয়ে অল্প দিন ক্লাসরুমে থাকবে, বেশি দিন মাঠে থাকবে, এটাই থাকার কথা। আমাদের যে বাজেট, এটা বললে মানুষ কিভাবে বুঝবে আমরা জানি না। প্রতি ছাত্রের এক একটা ফিল্ড ওয়ার্কে ছাত্রের জন্য 500 টাকা বাজেট, তাতে 8-10 দিন তার থাকা খাওয়া যাতায়াত ভাড়া সব 500 টাকায় করতে হবে। সেটা তো সম্ভব না। দিনাজপুরে গেলে তার ওয়ান ওয়ে টিকিটই লাগবে 500 টাকা বা তার বেশি। ফলে ব্যক্তিগত পকেট থেকে, ছাত্র তার বাবার পকেট থেকে টাকা জোগাড় করে যায়, আমার কাজ করা দরকার 10 দিন, আমি 3 দিন করে ফিরে আসি। অন্যান্য ক্ষেত্রে ধরেন আমি যদি অন্য একটা ডিপার্টমেন্টের সঙ্গে এটা তুলনা করি, তারা যদি ফিল্ড ওয়ার্কে যায় তারা তো ইউনিভার্সিটি থেকে কোনো টাকা পাবে না, তার নিজের টাকাতেই যাবে। এখানে কেন না, টাকা যাবে? সেটা বলছি না। উন্নত ফিল্ড ওয়ার্ক সব ডিপার্টমেন্টেই আছে কম বেশি, কিন্তু এটা তো কোর্সের একটা অংশ, এটা অবধারিত, তাকে এটা যেতে হবে, দীর্ঘদিন কাজ করতে হবে। অন্যগুলো হয় কিছুটা কোর্সের সাথে যুক্ত, কিছুটা এক্সকারশন। আমি যে প্রশ্নটা আপনার কাছে রেখেছিলাম যে আমাদের সক্ষমতা, আমাদের টেকনিক্যাল নলেজ এবং টেকনিক্যাল ক্যাপাবিলিটি কতটুকু এই প্রত্নতাত্ত্বিক কাজগুলো করার জন্য? প্রথমত আপনার বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিন্তু 90 এর আমি দশকের সরকারের আগে, এটা জানতে চাচ্ছি। না 90 এর দশক, আপনার ক্যাপাবিলিটি তো আসবে ওখান থেকে, আপনার যোগ্য লোক তো আসতে হবে ওখান থেকে। 90 এর দশকের আগে আপনার প্রত্নতত্ত্ব বিভাগ বলে উচ্চশিক্ষায় কিছু ছিল না, কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তর অনেক আগে থেকে আছে। ফলে এখানে যারা চাকরি করতেন, নানা বিষয়ের সাবজেক্টের তারা চাকরি করতেন, অভিজ্ঞতায় প্রত্নতাত্ত্বিক হয়েছেন। ফলে আপনার যে টেকনিক্যাল ব্যাপারটি, এটার একটু সংকট কিন্তু রয়ে গিয়েছিল। সেই সংকট এখন কিছুটা পরিবর্তিত হতে পারত, কিন্তু নীতি নির্ধারণটা এইভাবে হয়নি যে এই এই কোন কোন জায়গা থেকে টেকনিক্যাল লোকগুলো আনা হবে। ফলে আপনার প্রশ্নের সাথে যদি বলি, একটা বিরাট শূন্যতা আছে। প্রথম নলেজের দিক থেকে, নলেজের এখন দিক থেকে, টেকনিক্যাল দিকটা, ক্যাপাবিলিটি, খনন কাজ করা, এখন খনন কাজ, এগুলোতেও সমস্যা আছে। সেগুলো সামাল দেওয়ার মতো যোগ্যতা মোটামুটি এখন তৈরি হয়েছে। কিন্তু বড় সংকট যেটা হচ্ছে সেটা হচ্ছে বাজেট অ্যালোকেশন, কারণ এই কাজগুলো কিন্তু অনেক বড় বাজেটের ব্যাপার। সেইটার কারণে ধরেন এক জায়গায় খনন করবে, অধিদপ্তরে যদি খনন করে, তার যে বাজেট আছে ও খননের একটা আংশিক করার পরে তার বাজেট শেষ, মাটি চাপা দিয়ে রাখলো, আগামী বছর যদি বাজেট হয় আবার খুলবো। আমি একটু তৈমুর সাহেবের কাছ থেকে আসি। তৈমুর ইসলাম, আমরা দেখি যে ঐতিহ্যবাহী স্থাপনা বা এই যেগুলো নিদর্শন, সেগুলো সংরক্ষণের পুরো দায়িত্বটা আমরা সরকারকে দিয়ে দিই। পুরোটা কি সরকারেরই দায়িত্ব, নাকি সাধারণ মানুষেরও সচেতনতা বা কিছুটা দায় আছে? আপনারা কি সচেতনতা তৈরির জন্য কোনো কাজ করছেন? আচ্ছা, আমার প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমি দুটো যে প্রশ্ন হলো তার কনটেক্সটে কিছু কথা আছে। একটা কথা খুব পরিষ্কার যে কালচারাল মিনিস্ট্রি বা আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের আসলে সেই ক্যাপাসিটি নেই, জনবল নেই, এবং এটা বাজেটের জায়গাটাও তো যে খুবই অপ্রতুল অবস্থা, সেটা তো মোটামুটি আমরা সবাই জানি। ইনফ্যাক্ট বাজেটে বোধহয় 0.04%, মানে 10,000 ভাগের 1 ভাগ % বাজেট বরাদ্দ হয় আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট, মানে কালচারাল মিনিস্ট্রির জন্য। এবং সেটা কিন্তু ওই গত বছরে বাজেট যখন ভাষণ হচ্ছিল, তার মধ্যে বারবার সংস্কৃতির কথা আসছে, ঐতিহ্যের কথা আসছে বারবার, কিন্তু বরাদ্দের বেলায় দেখা গেল 35 কোটি বা এরকম কিছু, 2.5 লাখ কোটি টাকার বাজেটে। তো সেই দিক দিয়ে একটা প্রহসনের মতোই সংস্কৃতি, মানে ঐতিহ্য সংরক্ষণের বিষয়টা। আর অন্য দিকটা হচ্ছে বাজেট নেই, এটা তো বুঝতেই পারছি, কিন্তু বসে থাকলেও তো চলবে না।
আমাদেরকে ডাকা যখন হয় বাইরে থেকে, আমরা কিন্তু এটা মানে ভলেন্টারি সার্ভিস দিতে রেডি। আমরা 10 বছরে যে কাজ করেছি, হেরিটেজ লিস্টের যে কাজ করছি, ওনারা বলেছেন ওই হেরিটেজ লিস্ট নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমি শিওর ওনারাও এইভাবে বহুদিন ধরে কাজ করছেন। এই কাজটা কিন্তু সারা দেশে যারা স্কলার যারা আছেন, একাডেমিশিয়ান আছেন, যারা এই ধরনের কাজের সাথে উদ্যোগী বিভিন্ন রকম কার্যক্রম নিয়েছেন, তাদেরকে সম্পৃক্ত করা প্রয়োজন। এটা ডিপার্টমেন্ট যদি সরাসরি ঢাকা থেকে বসে সারা দেশের তালিকা প্রণয়ন করতে চায় তাহলে হবে না। 2500 কেন, আমার 70টা জেলা, এক একটা জেলাতে যদি আমি ওরকম করে প্রপারলি যদি আমরা হিসাব করি, তাহলে তো দেখা যাবে প্রচুর, মানে লাখের ঘরে চলে যাবে আমাদের হেরিটেজ লিস্টের তালিকা। সেই তালিকা যদি করতে হয়, এটা এখান থেকে ঢাকায় বসে হবে না, জেলায় জেলায় আমাদেরকে ওইখানকার স্থানীয় লোকজনদেরকে সম্পৃক্ত করতে হবে। তার একটা সহজ পদ্ধতি আমার জেলা ভিত্তিক হেরিটেজ কমিশন তৈরি করা। ওনারা ওইখান থেকে করবেন। আপনারা কি এমন কোনো প্রস্তাব দিয়েছেন হেরিটেজ কমিশন করার? আমরা এরকম প্রস্তাব এর আগে যেটা করেছি, হেরিটেজ কমিশনের কথা বলেছি, বিভিন্ন হেরিটেজ কমিটি মিটিংয়ে বলেছি যে হেরিটেজ কমিশন সেটা যে একেবারে সারা দেশের জন্য একটা স্ট্রাকচার তৈরি করে একবার জেলা পর্যায় পর্যন্ত যেতে হবে, কারণ ওটা না হলে এই জিনিসটা করা খুবই ডিফিকাল্ট। আমরা একটু বগুড়া থেকে আমাদের সহকর্মীর সঙ্গে কথা বলে আসছি, আবার আসবো আপনার কাছে। যাচ্ছি বগুড়ায়। বিলু, আমরা কথা বলছিলাম প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে। বগুড়ার মহাস্থানগড়, সেখানকার অবস্থা কি বলেন? আমরা অনেক অভিযোগ পেয়েছি সেখানকার অব্যবস্থাপনা বা সংরক্ষণ নিয়ে উদাসীনতা, সেগুলো সম্পর্কে আপনি আমাদেরকে একটু জানান। কিবরিয়া ভাই, আপনি জানেন যে বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যগুলোর মধ্যে মহাস্থানগড় কিন্তু অন্যতম। এটা টেন্টেটিভ হেরিটেজের যে লিস্ট, ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে যেগুলো ডিক্লেয়ার হতে পারে, সেই লিস্টের মধ্যে কিন্তু এই মহাস্থানগড়টা আছে। কিন্তু দুঃখের বিষয় হলো যে এইখানে প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তাদের যেমন জনবলের অভাব আছে, তারপরেও যারা এখানে আছে তারাও কিন্তু সঠিকভাবে বিষয়টা দেখেন না। আর এখানে কয়েক বছর আগের কথা বলছি যে জেলা প্রশাসন দুদকের মামলার আসামি ইফতেখার ইসলাম খান, ইনি ডিসি থাকা অবস্থায় মহাস্থানগড় কিন্তু ভেঙে উনি 5 তলা বিল্ডিং করবার একটা প্ল্যান করেছিলেন, যে কারণে আমাদেরকে হাইকোর্ট পর্যন্ত যেতে হয়েছে। হাইকোর্টের একটা নির্দেশনার কারণে এখানে কিন্তু সেই সময় কাজ বন্ধ হয়েছে, কিন্তু তখন বন্ধ হলেও কিন্তু এখন আবার সেখানে পুরোদমে আবার কাজ শুরু হয়েছে। যে যেভাবে পারছে বাড়িঘর বানাচ্ছে, প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো ভেঙে ইট বের করে নিয়ে গিয়ে নিজেদের প্রয়োজন মতো তারা দেয়াল বানাচ্ছে, বাড়িঘর তৈরি করছে। সব মিলিয়ে মহাস্থানগড়ের মতো জায়গায় যে হরিবল একটা অবস্থা, যার যেমন খুশি করছে, সেটা কিন্তু আসলে কারোই কাছেই গ্রহণযোগ্য বলে আমার কাছে মনে হয় না। অব্যবস্থাপনা ঠেকানোর জন্য কেউ কি কোনো ব্যবস্থা নিয়েছে? ধরেন স্থানীয় প্রশাসন, পুলিশ, কোনো পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? হাইকোর্টের যখন একটা নির্দেশনা আসে যে মহাস্থান রক্ষা করতে হবে, তখন কিন্তু পুলিশ বেশ তৎপর ছিল এবং বেশ কিছু মামলাও করা হয়েছিল যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে। কিন্তু আসলে খুব বেশি ইফেক্টিভ হচ্ছে না দুইটা কারণে। যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিজেও কিন্তু এখানকার ব্যাপারে খুব বেশি যে দায়িত্ব নিতে চাচ্ছে তা মনে হয় না। আবার এখানকার লোকজনের মধ্যে কিন্তু একটা জনসচেতনতার যে ব্যাপারটা, সেটাও কিন্তু নাই। আবার আরেকটা বিষয় যদি ধরেন যে এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু জায়গার মালিকানা কিন্তু সাধারণ মানুষের। এই মালিকানার পরিবর্তন না হলে কিন্তু এগুলোকে রক্ষা করাও খুব কঠিন হয়ে যাবে। অন্যদিকে আবার একটা নির্দেশনা আছে এবং আইন আছে 1968 সালের পুরাকীর্তি সংরক্ষণ আইন। সেখানে কিন্তু বলা আছে যে এটার গায়ে দাগও দেওয়া যাবে না, তাও অপরাধের পর্যায়ে পড়বে। কিন্তু এটা সাধারণ মানুষ যখন করছে তখন প্রত্নতত্ত্ব বিভাগ কিন্তু এটাকে অপরাধ হিসাবে দেখছে, কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তরও কিন্তু আবার এই কাজটা করছে। আপনি যদি মহাস্থান জাদুঘরের পেছনে যান, দেখবেন যে এটা একটা গড়ের মতো জায়গা এবং একটা আর্কিওলজিক্যাল সাইট। সেখানে কিন্তু তারা একটা বিল্ডিং বানাচ্ছে সাউথ এশিয়ান ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায়, আবার তার পাশেও কিন্তু আবার একই কাজ করছে। এই বিষয়টা নিয়ে আমি কথা বলার চেষ্টা করেছি এখন যিনি দায়িত্বে আছেন তার সঙ্গে, কিন্তু তার যিনি সিএ ছিলেন বা তার যিনি স্ট্যানো ছিলেন তারা আমাকে কানেক্ট করেনি। অধিদপ্তরের আমাদের সঙ্গে আছেন, আমরা আশা করি তার কাছ থেকে আমরা একটা উত্তর পাবো। বিলু, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা বিরতির পর আবার আপনার কাছে আসবো। নিচে একটা বিরতি, সাথেই থাকুন।